পাঞ্জাব ও সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীতে পাঞ্জাব ও বাংলাকে জুড়ে দিয়ে গেছে। আর ভৌগোলিক দূরত্ব যাই হোক, বাংলা পাঞ্জাবের দিক থেকে মুখ ফিরিয়ে রাখতে পারে না, আমরা বাঙালিরা পারি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ঘর রক্ষা করতে হলে শুধু ঘরে তালা চাবি লাগিয়ে দরজা জানলা বন্ধ করে চুপটি করে বসে থাকলে হয় না। পাঁচিলের ওপারে কারা এসে জড়ো হয়েছে সেদিকেও নজর দিতে হয়, এবং দূরে প্রতিবেশীর বাড়িতে কি হচ্ছে সেদিকেও নজর দিতে হয়। দেখুন না, 2026-এর বিধানসভা নির্বাচনে গোটা দেশের নজর ছিল পশ্চিমবঙ্গের নির্বাচনের ওপর। শুধু দেশ নয়, বিদেশ থেকেও অনেকে উঁকি ঝুঁকি মেরেছিলেন। কেন? বিজেপির ম্যানিফেস্টোয় বলা হয়েছিল, একটা পারসেপশন ছড়িয়েছিল যে পশ্চিমবঙ্গে পালাবদল না হলে জাতীয় নিরাপত্তা বোধহয় ক্ষুণ্ণ হতে পারে। পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হতে চলেছে 2027 সালে, এবং পাঞ্জাবে বিধানসভা নির্বাচনেও এই জাতীয় নিরাপত্তার ইস্যুটা বড় হয়ে গেছে। এটা সত্যি যে পাঞ্জাব আর বাংলার পরিস্থিতি এক নয়। পাঞ্জাবে ওরকম অসুরক্ষিত বর্ডার নেই, পাঞ্জাবে বর্ডার সুরক্ষিত, পাঞ্জাবে অনুপ্রবেশের সমস্যা নেই, পাঞ্জাবে জনবিন্যাস জাতীয় যে ঝামেলাগুলো এখানে প্রচারে এসেছিল, বিজেপি তুলে এনেছিল, তা নেই। এটা সত্যি। কিন্তু পাঞ্জাবেও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কিছু ইস্যু আছে যেগুলো অস্বীকার করার উপায় নেই। তাই পাঠশালার পাঠ্যসূচিতে আজকে পাঞ্জাবকে রাখতেই হচ্ছে। পাঞ্জাবে 2027 সালে যে বিধানসভা নির্বাচনটা হতে চলেছে তার একজন প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী বাসি পাটানা সিট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সতবন্ত সিং। সতবন্ত সিংয়ের পরিচয় কি? তিনি একজন শিক্ষিত মানুষ, বয়স 61, ব্যাংক ম্যানেজার ছিলেন, রিটায়ার করেছেন। সতবন্ত সিংয়ের আরেকটা পরিচয় আছে। সতবন্ত সিং কেহার সিংয়ের ছেলে। কেহার সিংকে কেহার সিং হচ্ছে ইন্দিরা গান্ধীর হত্যার ষড়যন্ত্রে তৃতীয় যে ব্যক্তি শাস্তি পেয়েছিলেন 1989 সালে তিহার জেলে যার ফাঁসি হয়েছিল, তার ছেলে। সেই ভদ্রলোক হচ্ছেন কেহার সিং, তার ছেলে হচ্ছে সতবন্ত সিং। এবার হতেই পারে, কারণ যদি কেহার সিংয়ের ছেলে হওয়া সত্ত্বেও সতবন্ত সিং লেখাপড়া শিখেছেন, ব্যাংকের ম্যানেজার হয়েছেন, তার কোথাও বাঁধেনি। তার বাবা যা অপরাধ করেছিলেন সেটার শাস্তি তিনি পেয়ে গেছেন। তাহলে সতবন্ত সিংয়ের প্রার্থী হতে সমস্যা কোথায়? কোনো সমস্যাই নেই। তাকে প্রার্থীপদ দিয়েছে কে? অকালি দল ওয়ারিস পাঞ্জাব দে পার্টি, নতুন উঠছে পাঞ্জাবে, নতুন সেন্সেশন, তারা প্রার্থীপদ দিয়েছে। তারাও দিতে পারে, কোথাও বাধা নেই বলেই তো দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই অকালি দল ওয়ারিস পাঞ্জাব দে পার্টি এমন লোককে প্রার্থীপদ দিচ্ছে বা পার্টিতে টিকিট দিচ্ছে বা পার্টিতে বড় জায়গা দিচ্ছে যারা কোনো না কোনোভাবে ইন্দিরা গান্ধীর হত্যার সঙ্গে জড়িত। যেমন ধরুন, ইন্দিরা গান্ধীকে 3 জন হত্যা করেছিল। বিয়ান সিং, সতবন্ত সিং বা সতনাম সিং, এই 2জন বডিগার্ড ছিলেন, আর কেহার সিং ছিলেন চক্রান্তকারী। এর মধ্যে বিয়ান সিংয়ের ছেলে সর্বজিৎ সিং খালসা, তিনি হচ্ছেন অকালি দল ওয়ারিস পাঞ্জাব দে পার্টির ফরিদকোটের সাংসদ। আবার সতনাম সিংয়ের ভাইপো সুখবিন্দর সিং আগওয়ান, তিনি হচ্ছেন অকালি দল ওয়ারিস পাঞ্জাব দে পার্টির যে পার্লামেন্টারি বোর্ড আছে, যারা সব সিদ্ধান্ত নেয়, সেই পার্লামেন্টারি বোর্ডের মেম্বার, মানে মূল সিদ্ধান্তকারীর 5 জনের একজন। শুধু তাই নয়, যে সতবন্ত সিং এবার টিকিট পেলেন, প্রথম টিকিট পেলেন বাসি পাটানা থেকে, নির্বাচন ক্ষেত্র থেকে, সেই সতবন্ত সিং 2024 সালে লোকসভা নির্বাচনের সময়ও ওয়ারিস পাঞ্জাব দে পার্টির হয়ে প্রচার করেছিলেন। তার মানে একটা প্যাটার্ন কমপ্লিট হচ্ছে। কিন্তু ইন্দিরা গান্ধীর হত্যাকারীদেরও যদি টিকিট দেয়া হয়, তার মানে কি? মানে ওয়ারিস পাঞ্জাব দে পার্টি পাঞ্জাবে ঠিক কী করতে চাইছে? কংগ্রেস বিরোধী বলে কি মানে শিখ গণহত্যা ইত্যাদি এই ইস্যুগুলোকে জাগিয়ে তুলতে চাইছে, তাই ইন্দিরা গান্ধীর হত্যাকারীদের শহীদ পরিবারের আখ্যা দিয়ে টিকিট দিচ্ছে? না। ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল কেন? কারণ ইন্দিরা গান্ধী স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার করেছিলেন। কেন অপারেশন ব্লু স্টার করতে হয়েছিল? কারণ খালিস্তানপন্থী জঙ্গি জর্নাল সিং ভিন্দনওয়ালে সেই স্বর্ণ মন্দিরে ঘাঁটি গেড়ে বসেছিল, এবং তাকে উৎখাত করতে এবং তাকে তার যথোপযুক্ত শাস্তি দিতে স্বর্ণ মন্দিরে সেনা ঢোকাতে হয়েছিল। সেই দৃঢ়তা ইন্দিরা গান্ধীকে দেখাতে হয়েছিল। এবার পাঞ্জাবের নির্বাচনে প্রশ্ন হচ্ছে, এই অকালি দল ওয়ারিস পাঞ্জাব দে পার্টি কি ইচ্ছে করে ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ফ্যামিলির লোকেদের সামনে এনে সেই খালিস্তান মুভমেন্টটাকে চাগিয়ে তুলতে চাইছে? কারণ ওয়ারিস পাঞ্জাব দে পার্টির হিস্ট্রি কিন্তু বলছে তারা এটা অতীতে করেছে এবং তাদের এটা স্ট্যান্ড। যেমন ধরুন,
2021 সালের 26শে জানুয়ারি কৃষক বিদ্রোহী কৃষকরা দিল্লিতে মার্চ করার অনুমতি চাইলেন এবং অনুমতি পেয়ে গেলেন। তারপর তাদের একটা দল, মানে বিশৃঙ্খল কিছু কৃষকের দল গিয়ে দিল্লির লালকেল্লায় হই হাঙ্গামা করলেন। সেই ঘটনায় পাঞ্জাবের দীপ সিধু বলে এক সুপারস্টারকে গ্রেফতার করা হলো। পরে তিনি ছাড়া পেলেন। দীপ সিধু ছাড়া পেয়ে এই ওয়ারিস পাঞ্জাব দে পার্টিটা তৈরি করেছিলেন। কিন্তু 2022 সালের 15 ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের কোনো একদিনে দীপ সিধু রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তাতে কি হলো? তারপর হঠাৎ দেখা গেল যে অমৃতপাল সিং বলে একজন যুবক দুবাই থেকে এসে হঠাৎ দাবি করলেন যে আমি দীপ সিধুর ফ্যান, আমি দীপ সিধুর রাজনৈতিক উত্তরাধিকারী, আমি ওয়ারিস পাঞ্জাব দে পার্টির ওয়ারিস। কেউ জানতো না, মানে দীপ সিধুর যারা অনুগামী ছিলেন তারা হঠাৎ সাইডলাইন হয়ে গেলেন। হঠাৎ অমৃতপাল সিং দুবাই থেকে এসে, দুবাইতে তার ট্রান্সপোর্ট বিজনেস ছিল, তার কানাডায় নাগরিকত্ব ছিল, স্থায়ী নাগরিক পারমিট ছিল, সেই ব্যক্তি হঠাৎ সব ছেড়ে ছুড়ে পাঞ্জাবে এসে দাবি করলেন আমি দীপ সিধুর রাজনৈতিক উত্তরাধিকারী। শুধু তাই নয়, জার্নাল সিং ব্রিন্দেনওয়ালের গ্রাম যেখানে, সেই মোগা জেলায়, সেই গ্রামে গিয়ে তিনি নিজেকে ব্যাপটাইজড করলেন বা ধর্মীয় শুদ্ধিকরণ করে নিলেন। তারপর খালিস্তান মুভমেন্টের কথা হঠাৎ বলতে শুরু করলেন। অমৃতপাল সিং হঠাৎ একটা যেন ধূমকেতুর মতো আবির্ভাব হলো জাতীয় রাজনীতিতে, পাঞ্জাবের রাজনীতিতে। এবং 2023 সালে তিনি পাঞ্জাবকে একেবারে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ করে অশান্ত করে দিলেন। তিনি তার সশস্ত্র বাহিনী তৈরি হয়ে গেল বলে গোয়েন্দা রিপোর্টে খবর আছে। তারপর ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, জাতীয় নিরাপত্তা আইনে সেই অমৃতপাল সিংকে গ্রেপ্তার করা হলো। এখন অবধি তিনি অসমের ডিব্রুগড় জেলে বন্দী রয়েছেন। কিন্তু সেই জেলবন্দি অবস্থাতেই তিনি 2024 নির্বাচনে লড়েন এবং একটি আসন থেকে, লোকসভা আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। অমৃতপাল সিংয়ের বাবা এখন হচ্ছে ওয়ারিস পাঞ্জাব দে পার্টির সভাপতি, প্রেসিডেন্ট। এই ওয়ারিস পাঞ্জাব দে পার্টি এই মুহূর্তে তার মানে খালিস্তান মুভমেন্টের একটা সর্বনাম হয়ে বসে রয়েছে। সবসময় আইন ভেঙে, আইন লঙ্ঘন করে কিছু করতে হয় তা নয়, এটা রাজনৈতিক একটা ফেস হয়ে গেছে খালিস্তানি মুভমেন্টে। এবং এই অমৃতপাল সিং, যিনি এখন জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে অসমের ডিব্রুগড় জেলে বন্দী, কিন্তু সেই অবস্থাতেই আইনের সুযোগ নিয়ে ভোটে লড়ে তিনি সংসদেও পৌঁছে গেছেন। সেই অমৃতপাল সিং সম্পর্কে আমাদের গোয়েন্দা রিপোর্ট কি রয়েছে? তিনি দুবাইয়ে থাকাকালীন আইএসআই দ্বারা পরিচালিত ছিলেন। তার মানে অমৃতপাল সিং সম্পর্কে প্রমাণ নেই, গোয়েন্দা রিপোর্ট আছে, আইএসআইয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আর তিনি ব্যাপটাইজ বা ধর্মীয় শুদ্ধিকরণও করেছিলেন যে গ্রামে গিয়ে, সেটাও হচ্ছে এমন একজন লোকের গ্রাম, এমন একজন লোকের এলাকা যে খালিস্তানি মুভমেন্টের জনক বলা হয় যায়। থার্ড প্রবলেম কি হচ্ছে, যে গোয়েন্দা রিপোর্ট এবং বিভিন্ন সন্দেহ সূত্রের খবর পাওয়া গেছে, সেটা হচ্ছে 2021 সালের কৃষক বিদ্রোহটাকে ভারতের বিরুদ্ধে নিয়ে যাওয়ার, ভারতের জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার একটা পরিকল্পনা ভারতের শত্রুদের ছিল। সেই জন্য টুল কিট শেয়ার হয়েছিল এবং ইত্যাদি অনেক রকম অন্যায় কাজ হয়েছিল, যেটা 2021 সালের ফেব্রুয়ারি মাসেই দিল্লি পুলিশ প্রেস কনফারেন্স করে জানিয়েছিল। বড় বড় নাম জড়িত ছিল। অবশ্যই এরকম ঘটনা ভারতের মধ্যে হলে সন্ত্রাসের তো একরকম ধরন হয় না, অনেক রকম ধরন হয়। আইএসআইও এতে যোগাযোগ রাখবে। তারপরেই ওই কৃষক বিদ্রোহকে হাতিয়ার করেই পাঞ্জাবে ক্ষমতায় আসে আপ, যাদের সেরকম পাঞ্জাবের মতো রাজ্য চালানোর মতো প্রশাসনিক অভিজ্ঞতা যে আপের ছিল না। এবং আপের সেই প্রশাসনিক অনভিজ্ঞতাকে কাজে লাগিয়ে 2022 সালে যেইমাত্র আপ জিতল পাঞ্জাবে, সেইমাত্র অমৃতপাল সিং দুবাই থেকে এসে হাজির হলেন। এবং তিনি তারপর কি করেছেন, পাকিস্তানকে কিভাবে অশান্ত করেছেন, কিভাবে তার অনুগামীরা অটোমেটিক রাইফেল নিয়ে ঘুরতেন, সেরকম হাজার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে আছে। অমৃতপাল সিং কোন দিকে যাচ্ছিলেন সেটা সবাই জানে। প্রশ্ন হচ্ছে পাঞ্জাব এবার কোন দিকে যাবে? কারণ অমৃতপাল সিং তো ডিব্রুগড়ের জেলে বন্দী রয়েছেন, কিন্তু তার অনুগামীরা তো, তার সহযোগীরা তো সব খালি রয়েছে। এবং তারা যেভাবে গুটি সাজাচ্ছেন পাঞ্জাবের নির্বাচন নিয়ে, তাতে একটা জিনিস পরিষ্কার, অস্বীকার করার কোনো উপায় নেই, পাঞ্জাবের নির্বাচনে এবার খালিস্তান মুভমেন্ট একটা বড় ইস্যু হতে চলেছে। এই ওয়ারিস পাঞ্জাব দে পার্টি খালিস্তানের দাবি তুলবে। এবং খুব আশ্চর্যের বিষয়, আমাদের দেশের একটা বিধানসভা নির্বাচন হবে যেটা আমাদের দেশকে ভেঙে আরেকটা দেশ তৈরি করার দাবি তুলবে। হয়তো প্রকাশ্যে তুলবে না, হয়তো নির্বাচন কমিশনের ভয় আছে, স্বীকৃতি হারিয়ে যাওয়ার ভয় আছে, নিষিদ্ধ হয়ে যাওয়ার ভয় আছে, কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেনে তুলবে না, তাতে কি গ্যারেন্টি? তার মানে বর্ডার সুরক্ষিত হলেও পাঞ্জাবে একটা সমস্যা রয়েছে।
ঠিক যেমন পশ্চিমবঙ্গের নির্বাচনের ওপর জাতীয় সুরক্ষা নির্ভর করেছিল, ঠিক সেভাবেই পাঞ্জাবের নির্বাচনের ওপরও জাতীয় সুরক্ষা নির্ভর করে আছে। তাই আমাদের সঙ্গে পাঞ্জাবের রাজনৈতিক সমীকরণে কোনো মিল না থাকলেও জাতীয় সুরক্ষার স্বার্থে আমরা পাঞ্জাব থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবো না। পাঞ্জাবের আজ থেকে পাঞ্জাবের ভোট অবধি, ভোটের রেজাল্ট অবধি প্রতিনিয়ত আমাদের পাঞ্জাবের দিকে চোখ রেখে যেতে হবে।